টেবিলে বসে আছে সবাই, শুধুমাত্র মায়া আর শিরু চৌধুরী বাদে। দুজন কিচেন থেকে খাবার নিয়ে এসে শান্তর পাশে বসে আছে মিহি। সে পারছে না শান্তর গায়ের উপর ঢলে পড়তে। সব নিয়ে আশা শেষ হতে মায়া দাঁড়িয়ে যায়। শান্তর বিরক্তিতে ইচ্ছে করে এই বাদরটাকে ধরে আছাড় মারতে এতবার বারণ করছে, তাও সব হাতে হাতে নিয়ে এসেছে। এখন আবার দাঁড়িয়েছে, দাঁত চেপে গম্ভীর স্বরে বলে, বাদরের মতো লটকে না থেকে বসে পড়ো। যার খাবার সে নিয়ে খেতে পারবে। শান্তর কথা শিরু চৌধুরী সায় জানায়, কিন্তু মায়া বসে না। অবাধ্য হয়ে শান্তির প্লেটে খাবার দিলে দিতে গেলেই শান্ত রেগে হাত চেপে ধরে পাশে বসিয়ে দেয়। মায়া বিরক্ত চোখে তাকায় শান্তর ভয়ঙ্কর দৃষ্টি দেখে চুপ মেরে গুটিসুটি হয়ে বসে যায়। মায়ের এমন অবস্থা থেকে সবাই মুখ টিপে হাসে, একমাত্র মাহি ছাড়া। আরে শান্ত ভাইয়া ছাড়ো না, বাড়ির বউ যখন হাতে হাতে একটু কাজ করে দিতেই পারে। শান্ত মায়ের প্লেটে খাবার দিতে দিতে শান্ত স্বরে উত্তর দেয়, বাড়ির বউ না, আমার বউ, অনলি মাইন। তাই যতই কাজ করতে হবে আমারটাই করতে হবে, অন্য কারো না। শান্তর এমন জবাবে মাহি চুপ করে যায়। মায়া খুশি হয়ে যায় না চাইতেও। মায়ের মুখে হাসি দেখে শান্ত ভুরু কুঁচকে যায়। এখানে আবার খুশি হওয়ার কি আছে? সে তো বলেছে বিয়ে মানেই না। বুকের ভেতর একরাশ কৌতূহল নিয়ে শান্তর ইচ্ছে করে মায়াকে বাজিয়ে দেখতে বলে, মাহি আজকে আমি একটু ফ্রি আছি। তুই তো আমার অফিস দেখবি বলেছিলি, যাবি? হ্যাঁ হ্যাঁ যাব। খুশিতে ছটফট করে মাহি। মনে হচ্ছে হাতের কাছে আকাশের চাঁদ পেয়ে গেছে। মায়া শুনেও কিছু বলে না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলে, মামুনি আমার বিয়ে হয়ে গেছে বলে কি আর পড়বো না, আমি ভার্সিটি যাব। মায়ের কথা শান্ত ভুরু কুঁচকে তাকায়। ভার্সিটি মানে? সেখানে হাজার হাজার ছেলে না চাইতেও তাকাবে তার মায়ের দিকে, সেই দৃষ্টি সহ্য করতে পারবে না, যার ফলে সব রাগ গিয়ে পড়বে মায়ের উপরে। মাঝখানে আর একজন মরবে। খাওয়া থামিয়ে মামুনি কিছু বলে ওঠার আগে শান্ত নিজেই বলে ওঠে, তোমাকে দিয়ে আমি চাকরি করাবো না মায়ুজান, এত পড়ালেখার দরকার নেই। আমার বাচ্চাদের এবিসিডি অ আ ই শেখাতে পারলেই হবে। শান্তর কথায় ফাটা চোখে তাকিয়ে থাকে মায়া। স্টুডেন্ট হিসাবে সে যতই খারাপ হোক কখনো পড়ালেখা ছেড়ে দেওয়ার কথা ভাবেনি। তার স্বপ্ন ছিল পড়া শেষ করবে, কিন্তু শান্ত না বলছে মানে সেটা আর হ্যাঁতে রূপান্তর হবে না। এটা খুব ভালো করে বুঝেছে এত বছরে। না চাইতে চোখের জল আসে। অসহায় দৃষ্টিতে মামুনির দিকে তাকায়। তার চোখে চোখ রেখে শিরু চৌধুরী নিজে থেকে বলে ওঠে, শান্ত, মামুনি যখন চাচ্ছে পড়ালেখা করুক, এতে প্রবলেম কি? মানুষ কি শুধু চাকরির জন্য পড়ালেখা করে? শিরু চৌধুরীর গম্ভীর অথচ স্নেহময় কণ্ঠ শান্তর কানে যেতে চোখ মুখ শক্ত হয়ে যায়। কিছু বলবে ঠিক তখনই হাতে নরম এক ছোঁয়া পায়। তাকাতে দেখায় মায়ের হাত। ইশারায় শান্ত হতে বলে মায়া। সে চায় না তার জন্য মামুনি কোনো কষ্ট পাক। শান্ত শরীর মুহূর্তে স্থির হয়ে যায়। বিশ্বাস হয় না মায়া তাকে নিজের থেকে ছুঁয়েছে। বাধ্য হয়ে রাগ ফেলে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, অনেক প্রবলেম আছে, আপনি বুঝবেন না। আমাদের ব্যাপারে আপনি না ঢুকলে আমি খুশি হব। কথাগুলো বলেই না চাইতেও বসে খাবার শেষ করে। হাত চালাও। প্লেটের দিকে তাকিয়ে থাকার জন্য খাবার তুলে দেয়নি। শান্তর কথায় বাধ্য হয়ে মায়া খেতে শুরু করে। খাবার যেন গলায় আটকে যাচ্ছে। মনে মনে ভাবে, শান্তর মেজাজ ঠান্ডা থাকলে জিজ্ঞাসা করবে, পড়ালেখা করলে প্রবলেমটা আসলে কোথায়। সে সহজে হার মানবে না। আগামী নবীনবরণ অনুষ্ঠানে সেখানে নাচে নাম লিখেছে প্রতি বছরের মতো। যাই হোক, কলেজে সে যাবে। ভাইয়া আমি রেডি হয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো আমার জন্য। বলে মাহি দৌড়ে নিজের রুমে চলে যায়। শান্তর খাওয়া শেষ। মায়ের খাওয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে খাওয়ায় মন নেই। আর অপেক্ষা না করে কোলে তুলে নেয়। হঠাৎ এমনটায় ভয় পেয়ে যায় মায়া। হাত দুটো দিয়ে গলা জড়িয়ে ধরতে পারে না, কারণ শান্তর শার্ট দাগ লেগে যাবে। হাত ধোয়ার আগে কোলে নিয়ে নিয়েছে। কিছু না বলে গলা জড়িয়ে ধরো, না হলে পড়ে যাবে। পারমিশন পেতে লজ্জা আর ভয়ে মিশ্র এক অনুভূতি। হালকা গলা জড়িয়ে ধরে মায়া। সাদা শার্টে হালকা ধাক্কা লাগে, তবুও কিছু বলে না। নিঃশব্দে হাঁটতে হাঁটতে রুমে এসে বিছানায় বসিয়ে দেয়। নিজে হাতে অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে। অফিস শেষে পার্টি অফিসে যেতে হবে। ড্রয়ার থেকে ড্রেস নিয়ে
চেঞ্জ করে আছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, চুলগুলো জেল দিয়ে সেট করে। মায়া বিছানায় বসে পা দুলিয়ে দুলিয়ে সব দেখে, ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, গলা শুকিয়ে আছে যেন। ধীর কণ্ঠে প্রশ্ন করে, আচ্ছা আমি পড়লে প্রবলেমটা কি? শান্ত তখন টাই পড়ছিল। মায়ের এমন প্রশ্নে সরাসরি তাকায় না। আয়নায় মায়ের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, সেই দিকে তাকিয়ে বলে, ইউ নো মাইজান, তুমি তো জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। ভার্সিটির ছেলেরা বাঁকা চোখে তাকাবে, যা আমি একদম সহ্য করতে পারবো না। তাই আমি চাই না তুমি পড়ালেখা করো, এত পড়ার প্রয়োজন নেই। কথাগুলো বলতে বলতে টাইটা পড়ে নেয়। মায়া কিছু বলার সুযোগ পায় না। শান্ত কাছে এসে ঠোঁটে শব্দ করে চুমু দেয়। সরে যেতে চায় মায়া, কিন্তু পারে না, বাধ্য হয়ে শুয়ে নেয়। কিছু বলার জন্য মুখ খুলতে শান্ত দুই আঙ্গুলে তার ঠোঁট চেপে ধরে। অবাধ্য আমি সহ্য করতে পারি না মাইজান, আমার কথায় লাস্ট কথা, ভুলে যাও পড়ালেখার কথা। অফিস যাচ্ছি, ওদের সাথে কম মিশবে। আমি কল দিলে 1 মিনিট দেরি করবি না রিসিভ করতে। কথাগুলো বলে শান্ত বেরিয়ে যায়। মায়া টলমল চোখে সেই দরজার দিকে তাকিয়ে থেকে মনটা ভারী হয়ে যায়, বুকটা হালকা কাঁপে। বিয়ের পর কি তবে তার সব স্বাধীনতা চলে গেল? নিজেকে শান্ত করার জন্য বারান্দায় গিয়ে ফোন বের করে মাকে কল দেয়। আসসালামু আলাইকুম আম্মু। কথাটা বলে ফুপিয়ে কেঁদে ওঠে। উপাস থেকে রীতা বেগম চমকে ওঠে। বুঝতে পারে না মেয়ে কেন কাঁদছে। শান্ত কি কিছু বলেছে নাকি মারধর করেছে? কি হয়েছে মায়া, কান্না করছিস কেন? ওই বাসায় কেউ কিছু বলেছে? মায়া নিজেকে সামলে কথা ঘুরিয়ে বলে, তোমাদের খুব মিস করছে আম্মু, দেখতে ইচ্ছে করছে। রীতা বেগম কিছু বলার আগে পাশে বসে থাকা ইরান চৌধুরী মোবাইলটা কেড়ে নেয়। মেয়ের কান্না শব্দ শুনে এতক্ষণ চাতক পাখির মতো বসেছিল মেয়ের জবাবের জন্য। মোবাইল নিয়ে নিজেই বলে, আব্বু যাব, আসবে আমার সাথে মামুনি? ফোনের পাশ থেকে হঠাৎ বাবার কণ্ঠ শুনে মায়া ভয় পায়। এক মুহূর্ত থেমে যায় নিঃশ্বাস। সব ভুলে কান্না জড়িত কণ্ঠে প্রশ্ন করে, কেমন আছো আব্বু? এই তো ভালো। আব্বু যাব? ইরান চৌধুরীর কণ্ঠে একরাশ আশা, একরাশ আদরের মেয়ের প্রতি। কিন্তু মায়া কি বলবে বুঝে পায় না। মামুনি মানে আমার শাশুড়ি মাকে বলে দেখি, তারপর বলবো। তুমি একবারের জন্য আসবে না? বাবার কথায় মায়া বুঝে যায় তিনি চাচ্ছেন মায়া একেবারেই ফিরে আসুক, কিন্তু সে না চাইলেও তো পারবে না। ঠোঁট চেপে ছোট করে বলে, না। না শব্দটা শুনতে ইরান চৌধুরী আর কিছু না বলে রীতা বেগমকে মোবাইলটা দেখে। স্বামীর অসহায় মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মায়া বলে ওঠে, তুই সত্যি এখানে ভালো আছিস? আমি জানি শান্ত তোকে ভালো রাখবে, কিন্তু ওই বাসার আর কেউ কিছু বলেছে তোকে? ফোনের ওপাশে মায়ের এমন কথা শুনে মায়া অবাক হয়ে যায়। এক মুহূর্তের জন্য চুপ করে থাকে, বুঝতে পারে না মা কেন শান্তকে এতটা বিশ্বাস করে। কিন্তু মা তো ভুল, কষ্টটা তো শান্তই দিচ্ছে। নিজেকে সামলে বলে ওঠে, ভালো আছি আম্মু, কেউ কিছু বলে নেই, সবাই আমাকে নিজের মেয়ের মতো ট্রিট করে। তোমাদের কথা মনে পড়ছে তাই একটু কান্না আসছে। আচ্ছা বাই, পরে কথা হবে। কথাটা বলে ফোন কেটে দেয় মায়া। কহাল কেটে মুখ চেপে ধরে গুমড়ে কেঁদে ওঠে। চোখের পানি গাল বেয়ে পড়ছে টপ টপ করে। একটা মেয়ের কাছে পড়ালেখাটা কতটা প্রিয় তা কেবল সেই বুঝবে যার জীবনে কিছু করার ইচ্ছে থেকে। একটু শান্ত হতে চেষ্টা করে চোখের পানি মুছে নিজে সামনে বাহিরে মামুনের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের করে, কিন্তু হঠাৎ কারো করেই পা থেমে যায়। কানে আসে মায়ের কথা। সে জানে কারো কথা আড়ি পেতে শোনা ভালো নয়, তবুও কৌতূহল। কারণ শান্ত তো বলেছিল ওর সাথেই নিয়ে যাবে। তাহলে এখানে কে করছে? নিঃশব্দে হেঁটে দরজার কাছে যেতে থমকে যায়। মাহির কথাটা শুনে বুকটা ধক করে উঠবে। আব্বু, শান্ত পাল্টে গেছে জানো। ও মায়ের পিছনে কুত্তার মতো পড়ে আছে, আমাকে আগের মতো সময় দেয় না। মায়েকে একটু চোখের আড়ালে করছে না। আমাকে অফিস নিয়ে যাবে বলছিল, কিন্তু ঠিক আমাকে ফেলে চলে গেছে। আমি শিওর এটা মায়াকে জেলাস ফিল করানোর জন্য বলেছে। কিছু করো একটা, না হলে তোমার মুরগি হাতছাড়া হয়ে যাবে আব্বু। একবার হাতের বাইরে চলে গেলে সব শেষ। নিজের ছেলেকেও এমপি করতে পারবে না, আবার এইসব সম্পত্তি শেষ। বাবা, তাহলে তোমাদের এইসব প্ল্যান তোমাদের? পিছন থেকে মায়ের কণ্ঠ শুনে ভয়ে কেঁপে ওঠে মাই। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তাড়াতাড়ি করে কল কেটে দেয়। তোতলাতে তোতলাতে বলে, কি বলছো তুমি? কিসের প্ল্যান? না বোঝার ভান করে এমন সরল মুখে কথাটা বলে। এইসব কথা শুনে মায়া তাচ্ছিল্য বড় হাসি দেয়। সব শুনেছি, এইসব নাটক বন্ধ করো। এই এই জন্য বুঝি শান্তকে
মামুনির নামে মিথ্যে বলে তার থেকে দূরে সরিয়ে নিয়ে নিজেদের হাতে রেখেছ। মায়ের কথায় মাহি বুঝে যায় সব ফাঁস হয়ে গেছে। নাটক ছেড়ে নিজের আসল চেহারা ফিরে আসো। ধীরে ধীরে হেঁটে যায়, সে মায়ের সামনে দাঁড়িয়ে তালি মেরে বলে, গ্রেট, একটু শুনে সব বুঝে নিলে, কিন্তু কিছু করার নেই। প্রমাণ করবে কী করে? শান্ত জীবনে এইসব বিশ্বাস করবে না, অন্ধের মতো বিশ্বাস করে আমার আব্বুকে। শান্ত আমার ছিল, আমারই থাকবে। মাঝখানে তুমি যেভাবে এসেছো সেইভাবে উপরে ফেলে দেবো আমি। ও রিয়েলি? মাঝখানে আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। যেহেতু একেবার চলে এসেছি তাহলে আর যাচ্ছি না। কান খুলে শুনে রাখো, তোদের এই মুখোশ আমি খুব শীঘ্রই খুলব শান্তর কাছে। কথাটা বলে মায়া বেরিয়ে আসে। দরজার কাছে দেখে শান্তি দাঁড়িয়েছে, চোখে মুখে গভীর বিষণ্ণতা, চোখে হালকা পানি জমেছে। মায়া থেমে যায়, এগিয়ে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। রুম থেকে বেরিয়ে এসে ভাবি, তার মানে মামুনির সন্দেহ ঠিক ছিল। এরা সম্পত্তির জন্য সব করেছে। কি করে ভাইয়াকে এগুলো প্রমাণ করবে? মুখে বললে ভাইয়া কখনো বিশ্বাস করবে না। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলে শান্তি। না চাইলেও এতদিন ওর মনে ভাইয়ের প্রতি একরকম রাগ ছিল, কারণ সে দেখেছে মামুনির সাথে ভাইয়ের আচরণ সবসময় ভালো না। আজ বুঝতে পেরেছে ভাইয়ের কোনো দোষ নেই। ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করেছে, ভাইয়ের মনে মামুনির ভালোবাসাটাকে ক্রুরে পরিণত করেছে। করিডোরের মাঝখানে দাঁড়িয়ে মায়া আলতো করে শান্তিকে বুকে টেনে নেয়। তার স্নেহভরা কণ্ঠে বলে, কাঁদিস, কাঁদছো কেন? সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। হ্যাঁ, আমি জানি শান্তকে বললে বিশ্বাস করবে না, কিন্তু প্রমাণ দিলে ঠিক বিশ্বাস করবে। আমাদের এখন সেটাই করতে হবে, গোয়েন্দার মতো লেগে থাকতে হবে এই মাহি তাহিরের পিছনে। মায়ের কথা শান্তি চোখ মুছে মাথা নাড়ে। মায়ের নিজেও জানে না মুখে কিছু বললেও শান্ত বিশ্বাস করবে না। গত রাতে চাচুর ব্যাপারে শান্ত যা বলেছে সে বুঝে ফেলেছে। এমন সময় নিচতলা থেকে চিৎকারের শব্দ আসে, দুজনে দ্রুত নেমে আসে। নিচে আসতে শান্তির মুখে হঠাৎ হাসি ফোটে। মায়া ভুরু কুচকে তাকায় ওর দিকে। শান্তির হাসি খুশি মুখ দেখে বোঝা যায় এগুলো ওদের আপন মানুষ। ড্রয়িং রুমে বসে আছে এক তরুণী, মায়েরই বয়সী। তার পাশে এক মহিলা ও এক ভদ্রলোক, বয়স 40-এর কাছাকাছি, হয়তো বউ জামাই। বসে থাকা মেয়েটার চোখ সিঁড়ির দিকে পড়তে খুশিতে ছুটে এসে শান্তিকে জড়িয়ে ধরে। কেমন আছিস শান্তি? এই তো ভালো, তুমি কেমন আছো আপু? আমিও ভালো। মুহূর্তে দুজনের টুকিটাকি গল্পে মেতে যায়। হঠাৎ মায়ের দিকে নজর পড়তে মেয়েটা ছুটে এসে একদম জড়িয়ে ধরে। আমাকে চিনতে পারছো না? আমি নাদিয়া, শান্তির মামাতো বোন। ও, কীভাবে বা চিনবে, আমাদের তো আগে দেখা হয়নি। বাই দ্য ওয়ে, রাস্তা কেমন আছো ভাবি? ফাইনালি আমার রাগী ভাইয়ের বউ হয়ে আসলে, উফ, কত পাগলামি তোমার জন্য। মায়া বুঝতে পারে না মেয়েটা তার থেকে বেশি বাচাল কেমনে ফ্যাক ফ্যাক করে হাসের মতো কথা বলে যাচ্ছে। থতমত খেয়ে হালকা জড়িয়ে ধরে, চেনে না জানে না তবু ভদ্রতার হাসি দেয়। ভেতরে ভেতরে একটু অসুস্থ বোধ করে, আর চোখে শান্তির দিকে তাকাতে দেখে সে হাসি খুশি ভঙ্গিতে ইশারা করছে জবাব দিতে। মায়াও মিষ্টি হেসে বলে, এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো, চলো চলো মম আর পাপার সাথে পরিচয় করে দিই। চঞ্চল ভঙ্গিতে নাদিয়া মায়ের হাত ধরে ড্রয়িং রুমের মাঝখানে বসা দুইজনের সামনে নিয়ে এসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো বলে চুপ মেরে যায় মায়া। নাদিয়ার বাবা মা বুঝে দেয় মেয়েটা কমফোর্ট ফিল করছে না তাদের সাথে, তাই বেশি কিছু না বলে পাশে বসতে বলে। মায়া মামুনির দিকে তাকায়, উনিও বোধহয় কিচেনে যাচ্ছেন। মায়াকে ইশারায় বসতে বলছে, কিন্তু বসে না। নিজে মনে ভাবে, শাশুড়ি কাজ করবে, বউ বসে থাকবে, এটা কেমন দেখায়। মামুনি তুমি বসো, আমি একটু পড়া বসছি বলে মামুনিকে বসিয়ে নিজে কিচেনে চলে যায়। যেতে যেতে ভাবছে সে কী করবে কিছুই জানে না। আবার ভাবে রহিমা খালা আছে, ওনার থেকে সাহায্য নেবে। মায়া কিচেনে এসে দেখে নাস্তা পানি সব রেডি, শুধু নেওয়া বাকি। ট্রে করে হাতের মাঝখানে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই শান্তি এসে কেড়ে নেয়। ভাবি, তুমি কি ভাইয়ার হাতের মাইর খেতে চাইছো? ভাইয়া দেখলে কি করবে ভাবতে পারছো? আসো আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। শান্তির কথায় মায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ ফুলিয়ে স্থির থাকে এক জায়গায়। বুঝতে পারে না এই মা মেয়ের ছেলের সমস্যা কী, তাকে কেন কোনো কাজ করতে দিচ্ছে না। মায়া মুখ ফুলাতে দেখে শান্তি হেসে বলে, আচ্ছা তুমি এক পাশ ধরো, আমি এক পাশ ধরি। শান্তির কথায় মায়া হেসে ওঠে, একরাশ অভিমান গিলে
ট্রেটা ধরে। দুজনে মিলে সাবধানে সেটা ড্রয়িং রুমে নিয়ে এসে মেহমানদের সামনে পৌঁছাতে শান্তি মাথা নেড়ে ট্রেটা মায়ের হাতে তুলে দেয়। অবাক হয় মায়া, তবু কিছু না বলে শক্ত করে ট্রেটা ধরে নিয়ে সামনে রাখে। তার কাজের ভদ্রতা আচরণ দেখে শান্তর মামামি মুগ্ধ হয়। ওনারা একে অপরের দিকে তাকিয়ে হাসে, মনে মনে ভাবে এই মেয়ে রূপে গুণে সব দিক থেকে সেরা। এমনি এমনি তো শান্ত এমন পাগল হয়নি ওর জন্য। মামুনি হাত ধরে মায়াকে নিজের পাশে বসিয়ে দেয়। সবাইকে হাতে হাতে নিজে নাস্তা নেয়। মায়াকে কোনো কাজ করতে দেয় না। শিরু, আমি কিন্তু আজকে এমনি আসিনি। আজ একদম সবাইকে নিয়ে যাব। আজ বাদে কাল গায়ে হলুদ, অথচ অনেক আগে থেকে বলে রেখেছি কোনো খবর নেই তোদের। আজ আমাদের সাথে যাবি বিয়ের শপিং করে, তারপর সরাসরি বাড়ি। ভাইয়ের কথায় শিরু চৌধুরী কী বলবে ভেবে পায় না। ভেতরে ভেতরে ভয়। এখনও শান্তকে কিছু বলিনি, ভাবছিলাম আজ বলবো আর কাল সকালে যাব, কিন্তু সকাল সকাল ভাই ভাবি নিতে চলে আসবে এটা কল্পনা করেনি। আবার না বললে ভাই রাগ করবে, সব ভেবে মৃদু কণ্ঠে বলে ঠিক আছে যাব, কিন্তু শপিং করে বাসায় চলে আসবো, কারণ শান্তকে এখনও কিছু বলিনি। ভেবেছিলাম আজ বলে কাল যাব, এখন চলে গেলে হবে না, জানিস তো শান্তর রাগের ব্যাপারটা। তাই শপিং করে চলে আসবো শান্তকে বলে, কাল সবাই সকালে যাব। সব শুনে শান্তর মা মামি সায় জানায়, কারণ সবাই জানে শান্তর রাগ সম্পর্কে কেউ অজানা নয়। ভাবি, তুমি যাবে না আমাদের সাথে শপিং করতে? নাদিয়ার প্রশ্নে মায়া কি বলবে বুঝতে পারে না। শান্তর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়ার নিষেধ। এখন যদি জানে সে শপিং করতে গেছে, মাথায় তুলে পুরো বাড়ি, সাথে সেই মাথায় তুলে আছাড় মারতে সময় নেবে না। মায়া অসহায় চোখে মামুনির দিকে তাকায়। শিরু হেসে বলে, মামুনিও যাবে, সবাই গেলে ও একা হয়ে যাবে, আর সেটা আমি হতে দেব না। শান্তকে আমি সামলে নেব, যাও রেডি হয়ে নাও। মামুনির মুখ থেকে অনুমতি পেয়ে মায়া খুশিতে ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরে চুমু দিতে, কিন্তু ও নিজেই থামিয়ে নেয়। সাইকোটা জানলে হয়তো ঠোঁটটাই কেটে নিবি। এতদিন ঘরের ভেতর বন্দি থেকে মনে মনে বিরক্ত হয়ে গেছে মায়া, তাই খুশি মনে উপরে উঠে নিজের রুমে আসে রেডি হওয়ার জন্য। রুমে ঢুকতে হঠাৎ মোবাইলে রিংটোন বাজতে দেখে তাড়াতাড়ি হাতে নেয়, কিন্তু রিসিভ করতে পারে না। মোবাইল বাজতে বাজতে মরে গেছে, তাও আবার 152 বারের মতো। 7 নাম্বারটা দেখে ঢোক গেলে গলা শুকিয়ে যায়। স্ক্রিনে ঝকঝক করছে সাইকো। সকালের কথা ভাবতে ভয়ে শরীর দিয়ে ঘাম ছুটে। সকালে একবার রিং হতেই ফোন ধরতে বলছে, সেখানে 152টা কল। ভাবতে ভাবতে আবার মোবাইলটা বেজে ওঠে। মায়া ভাববে ধরবে কি না ধরবে, মাথায় একটা বুদ্ধি আসে, সেটা কাজে লাগানোর জন্য রিসিভ করে কানে নেয়। সঙ্গে সঙ্গে ভেসে আসে অপর পাশের মানুষটার গর্জন, মায়ু। হ্যাঁ। এমন গর্জন শুনে মায়া ভয়ে ভয়ে কথাটা বলে, কান থেকে মোবাইলটা দূরে সরিয়ে রাখে। সঙ্গে সঙ্গে আবারও শান্তর হুমকি ভেসে আসে, কই ছিলে মায়ু? কল কয়টা কল দিছি? সকালে কি বলে আসছি মনে নেই? বাসায় যাই, তোমার কি অবস্থা করি একবার দেখো। শান্তর রাগের মাথায় একাধারে বক বক করে যাচ্ছে। সব কিছু বাদ দিয়ে মায়া মোবাইলটা কান থেকে এক হাত দূরে রেখে দিল। কিছু না শুনে সে এইসব কিছুক্ষণ দূরে রেখে আবার কানের কাছে নিয়ে গেল। হ্যালো, কী হলো, কথা বলছো না? কয়বার কল দিছি, কই ছিলে? বাড়িতে ছিলাম, কোথাও পালিয়ে যায়নি। এইসব মাথায় এনো না, কল ধরিনি কেন বাড়িতে থাকলে? মায়ের এবার মনে খারাপ করে উদাস স্বরে বলল, নিচে ছিলাম তাই শুনতে পাইনি। শান্ত ভুরু কুচকে যায় এমন স্বরে, রাগী ভাব ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, মন খারাপ? উদাস স্বরে কথা বলছো কেন? মায়া ইচ্ছে করছে চিৎকার করে কোনো একটা গালি দিতে, পড়াশোনা বন্ধ করে আবার মন খারাপ করে কেন জিজ্ঞাসা করে। তার মাঝে নিচ থেকে মামুনির ডাক শোনা যায়, তাই কিছু না বলে তাড়াতাড়ি বলে ওঠে, ওয়াশরুমে যাব, বাই, পরে কথা বলবো। বলে কল কেটে স্বস্তির নিঃশ্বাস নেয় মায়া। অপর পাশে শান্ত খটকা লাগে। মামুনির গলা সে শুনছে, আবার ভাবে হয়তো কোনো কাজে দেখতে গেছে। মোবাইল রেখে কাজে মন দেয়। কিছুক্ষণ পর একটা মিটিং আছে, তাই এর আগে মায়ুকে কল দিয়েছিলাম। অন্যদিকে রুমের বাইরে থেকে মাহি সব শুনে যায়। বোঝা যায় মায়া শপিং করতে যাওয়ার ব্যাপারটা লুকাচ্ছে। একদিনে ভালোই করে বুঝেছে মায়াকে নিয়ে শান্ত অনেক বেশি ওভার পজিটিভ। ব্যাস, এটাকেই কাজে লাগাতে হবে। বড় মা তাকে যেতে বলছে শপিংয়ে। হাসতে হাসতে নিজের রুমে চলে যেতে রেডি হয়।
11টা বাজে। সবাই দাঁড়িয়ে আছে, গাড়ি পার্ক করা নিয়ে আসতে গিয়েছে মামা আর শান্তর বাবা। মায়ের পরনে বোরখা, মামুনি বলছে বোরখা পরতে, কিন্তু তার বোরখা ছিল না, তাই মামুনিকে বলতেই বলেছে একবার আলমারি খুলে দেখ। মামুনির কথা শুনে আলমারি খুলে ভীষণ অবাক হয়ে যায়। আলমারির ভিতরে টপ, জিন্স, শাড়ি, 3 পিস, বোরখা। এই যে বিস্ময় কাঠে সেখান থেকে একটা বোরখা নেই। ভালো করে খেয়াল করতে দেখি পকেটের উপর লেখা 12/3/2009, আমার মায়ের জন্য নেওয়া প্রথম গিফট। এটা দেখার পর মায়ের মাথায় হাত চলে যায়। এগুলো 4 বছর আগের বোরকা, বিশ্বাস করতে পারে না। শান্ত এগুলো সত্যি সত্যি এখনও রেখে দিয়েছে। মামুনি জিজ্ঞাসা করলে বলছে এই সব কিছু 4 বছর ধরে জমিয়েছে তার জন্য। যখন যেটা ভালো লেগেছে সেটা নিয়ে এসেছে। সব শুনে মায়া কি বলবে ভেবে পায় না। একটা মানুষ কি করে এতটা ভালোবাসতে পারে। মায়া চলো। মামুনির কথায় ঘোর কাটে মায়া তাড়াতাড়ি করে বোরখা পরে পিছনে হাঁটা ধরে। গাড়িতে উঠতেই দেখে সামনে ড্রাইভার আর পিছনে বাবা, পিছনে শান্তি, মামুনি। পিছনটায় হয়তো আরগুলো সবাই বসেছে ভেবে আরাম করে তাদের মাঝখানে বসে। সবাই বসতে গাড়ি স্টার্ট দেয়। 11টা 30 গাড়ি এসে মার্কেটের সামনে নামে। যে যার মতো নেমে সবাই একসাথে বালি মার্কেটে ঢুকে। হঠাৎ মায়ের উপরে চোখ পড়তেই দেখে নৌরিন আফরোজ প্রিয়া শোরুমে এসেছে। দেখে মনে হচ্ছে লাইভ করছে। ইচ্ছে করে দূরে গিয়ে একটা সেলফি নিতে, কিন্তু পারে না। সবাই এদিকে না গিয়ে অন্য দোকানে চলে যায়। বাধ্য হয়ে নিজেও ঝিমাতে ঝিমাতে সেই দিকে যায়। তারপর শুরু হয় একের পর এক কাপড় দেখা। সে একপাশে বসে অবলীল দেখে। মন তো সেই নৌরিন আফরোজ প্রিয়া শোরুমে পড়ে আছে। প্রায় 2 ঘন্টা পর সবার শপিং শেষ হয়। মায়ের জন্য শাড়ি নিয়েছে মামুনি পছন্দ করে। সব কিছু প্যাকিং করছে, তার মাঝে কেউ একজন দৌড়ে এসে মায়াকে জড়িয়ে ধরে। পড়ে যেতে যেতে মায়া নিজেকে সামলে নেয়। থতমত খেয়ে সামনে তাকিয়ে খুশি হয়ে যায়। এটা তার মামাতো ভাই প্লাস ভার্সিটির বেস্ট ফ্রেন্ড। অন্যদিকে এইসব দেখে মাহি বাঁকা হেসে সবার আড়ালে পিকগুলো তুলে আননোন নাম্বার থেকে পিকগুলো শান্তর মেসেজ কাছে পাঠায়। একটু আগে মার্কেটে আসার একটা পিক দিয়েছিল, তবে শান্ত এখনো সিন করেনি। আশায় আছে সিন করবে আর এই মায়াকে কেলানি খাওয়াবে। কেমন আছিস মায়া? মায়া চারপাশে তাকিয়ে রাব্বিকে ছেড়ে হাত মিলিয়ে জবাব দেয় এই তো ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। অন্যদিকে এইসব দেখে শিরু বেগম আর স্নিগ্ধ চৌধুরী ঘেমে নেমে একাকার। এখনও শান্তকে বলেনি, তার উপরে এই উটকো ঝামেলা। শান্ত কোনোভাবে জানলে সব শেষ। শিরু চৌধুরী তাড়াতাড়ি করে মায়ের কাছে এসে নিজেকে একটু টেনে নিয়ে বলে মামুনি, ছেলেটা বুঝি তোমার পরিচিত ভার্সিটি ফ্রেন্ড? মায়া তাকায়, উপর নিচ মাথা ঝাঁকাতে বলে ফ্রেন্ড প্লাস ভাই, আমার মামাতো ভাই, আবার বেস্ট ফ্রেন্ড। আমরা একই ভার্সিটিতে একই ক্লাসে পড়ি 2 বছর ধরে। মায়ের মুখ থেকে ভাই শুনে নিজেকে একটু শান্ত করে শিরু বেগম, তবে ভয়ে যায় না, কারণ ভালো করে জানে শান্ত এইসব ভাই পায়ে মানবে না। তাই কথা ঘুরতে বলে ও আচ্ছা চলো, সবার খিদে পেয়েছে, তোমার ভাইকেও বলে আসতে। ফিসফিস করে মায়ের উদ্দেশ্যে কথাটা বলে। ইচ্ছে না থাকলেও মুখের টেলাই বলে। মায়া তাই করে। রাব্বি চলো লাঞ্চ করবি। রাব্বি একবার সবাইকে দেখিয়ে নিয়ে বলে ওঠে আরে না রে, সময় নেই, অন্য সময়। কিন্তু মায়া তো মায়া, কাল কেটে কুমির আনার আগে সে নিজেই খাল কেটে কুমিরের কাছে চলে যাবে। আর চোখে বাড়ির সবার দিকে তাকিয়ে জোর করে বলে তুই লজ্জা পাচ্ছিস? আমি জানি, চল কিছু হবে না। কতদিন পর দেখা হয়েছে তোর সাথে, আজকে সব কথা শেষ করতে হবে। মামুনি চলো বলে রাব্বির হাত ধরে। সবাই ভয়ে ভয়ে তাকিয়েছে, কারণ সবাই জানে মায়াকে নিয়ে শান্ত কতটা পজিটিভ। সবার সামনে রাব্বিকে চোখ রাঙানি দেয়। বাধ্য হয়ে রাব্বি রাজি হয়। শিরু চৌধুরী এসে মায়ের হাতে মাঝে নিয়ে হাঁটা দেয়। পেছনে সবাই। স্নিগ্ধ চৌধুরী বউয়ের দিকে তাকিয়ে বুঝতে পারছে বেচারি ভীষণ ভয়ে আছে। নিজেও এসে রাব্বির পাশে দাঁড়ায়। রেস্টুরেন্টে এসে সবাই বসে। কপাল খারাপ, মায়ের পাশে বসে রাব্বি, অন্য পাশে মাই, সোজাসুজি শান্তি, তার পাশে মামুনি। সবাই গোল হয়ে বসে যে যার মতো খাবার অর্ডার দেয়। অন্যদিকে এই রেস্টুরেন্টে এসেছে শান্ত ডিল করার জন্য। 1 ঘন্টা ধরে কথা বলছে সামনের বসায় ক্লায়েন্টদের সাথে। পাশেই নিজের পিএ ইপ্তি। মাঝে মাঝে মায়াকে ভীষণ মনে পড়ছে, কিন্তু বিদেশি ক্লায়েন্ট, তার উপর এদের অনেক দিন ধরে ঘোরাচ্ছে। ফাইনালি আজকে সময় দিয়েছে, তাই ভেবে নিয়েছে ভালো করে হ্যান্ডেল করবে।
কথা বলতে বলতে হঠাৎ সামনে চোখ থমকে যায়। চোখ কসলাতে ভালো করে তাকায়, বুঝতে পারে না মায়া এখানে কি করছে। পাশে একটা ছেলেকে দেখে মাথায় রক্ত উঠে যায়। মুহূর্তে ঢিল ঢিল ফেলে টেবিলটা উল্টে দিয়ে সামনে হাঁটা দেয়। রাব্বি আর মায়া পিৎজা খাচ্ছিল, তাও দুজনে মিলে একটা, কারণ তাদের পছন্দের পিৎজা। দুটো অর্ডার দিলে নষ্ট হবে ভেবে একটা নিয়ে ভাগাভাগি করে খাচ্ছে। সবাই যার যার মতো খাচ্ছে, কারো দিকে মন নেই। মায়ের হাতে পিৎজার স্লাইসটা খাওয়া হতেই আর একটার জন্য হাত বাড়াতে যাবে, ঠিক তখনই কেউ খপ করে হাতটা ধরে। খাওয়ার মাঝে বাধা হয়। রেগে পেছনে তাকাতে চোখ মুখ শুকিয়ে যায়। হাত ধরে শান্ত দাঁড়িয়েছে, না চাইতেও কেঁদে দেয়। ফুপিয়ে বলে ওঠে, মামুনি বাঁচাও। হঠাৎ মায়ের কান্নাজড়িত কণ্ঠে সবাই তাকাতে পাশে শান্তকে দেখে ভয় পেয়ে যায়। শান্ত চোখ মুখ অসম্ভব লাল হয়ে গেছে, রাগে শরীর কাঁপছে। দেখে বোঝা যায় কীরকম রেগে আছে। শিরু চৌধুরী খাওয়া বাদ দিয়ে তাড়াতাড়ি বলে ওঠে, শান্ত, এখানে মায়ের দোষ নেই, আমি মায়াকে নিয়ে এসেছি। এই নাদিয়ার বিয়ের শপিং। কথা শেষ করতে পারে না শিরু চৌধুরী, তার মাঝে শান্ত হুঙ্কার দিয়ে বলে, কারো ইচ্ছে না থাকলে তাকে জোর করে নিয়ে এসে যায় না। আর আপনার সাহস কীভাবে হলো আমার স্ত্রীকে আমার অনুমতি ছাড়া বাসা থেকে বের করার? কথাগুলো বলে এবার মায়ের দিকে হিমশীতল ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তোমাকে কি বলেছিলাম বাসার বাইরে পা রাখার সাহস কই পাও? আবার একটা ছেলের পাশে বসে ঘেঁষাঘেঁষি করে পিৎজা খাচ্ছ বলে কাউকে তোয়াক্কা না করে সবার সামনে মায়াকে কোলে তুলে বাইরে হাঁটা দেয়। ভয়ে মায়া এবার জোরে কেঁদে দেয়। এই সাইকো তার জীবন শেষ করে দিবে, ভালোই বুঝছে। হাত পা ছোড়াছুড়ি করে কোনো লাভ হয় না। শান্ত এসে একদম গাড়ির ভিতরে ফেলে। মায়ের চিৎকার করতে গেলে শান্ত চোখ দেখে চুপ হয়ে গুটিসুটি মেরে দরজার সাথে সাথে লেগে যায়। অনলি মাইন পর্ব 9, পুরো গল্প প্লেলিস্টে।